প্রাচীন ভারতের ইতিহাস মানে কিন্তু শুধু ধুলো পড়া বইয়ের পাতায় থাকা কিছু রাজরার নামের তালিকা নয়। একদমই না। এর ভেতরে লুকিয়ে আছে নগর পরিকল্পনা, দর্শন, বিজ্ঞান আর সামাজিক বিবর্তনের এমন সব গল্প যা শুনলে অবাক হতে হয়। হুম। আজ আমরা কিছু সূত্র ঘেটে এই সুবিশাল ইতিহাসের গভীরে ডুব দেব। আমাদের হাতে থাকা সূত্রগুলো মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করা প্রশ্ন আর উত্তরের একটা সংকলন। আচ্ছা। আপাতদৃষ্টিতে এগুলোকে শুকনো তথ্য মনে হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব এই তথ্যের টুকরোগুলোকে জুড়ে দিয়ে প্রাচীন ভারতের একটা জীবন্ত ছবি তৈরি করতে। ঠিক বলেছ। এই প্রশ্ন উত্তরগুলো এক একটা সুতোর মতো। হ্যাঁ। আলাদাভাবে দেখলে মনে হবে বিচ্ছিন্ন, কিন্তু একসাথে গাঁথলে একটা দারুণ নকশা ফুটে ওঠে। সিন্ধু সভ্যতার উন্নত নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা পর্যন্ত প্রতিটি তথ্যই এক একটা বড় গল্পের দরজা খুলে দেয়। বাহ! আজকের আলোচনায় আমরা সেই সংযোগগুলোই খুঁজে বের করব আর দেখব হাজার হাজার বছর আগের সেই সমাজ, সংস্কৃতি আর জ্ঞান চর্চা আজকের দিনে দাঁড়িয়েও কতটা প্রাসঙ্গিক। তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। সিন্ধু সভ্যতা প্রায় ৫,০০০ বছর আগেকার এক নগরকেন্দ্রিক সভ্যতা। আমি পড়েছি যে তাদের নগর পরিকল্পনা নাকি আজকের দিনের কিছু শহরকেও হার মানিয়ে দেবে। একদম। যেমন মহেঞ্জোদারোর সেই বিখ্যাত বৃহৎ স্নানাগার বা ধরুন পরিকল্পিত গ্রিড পদ্ধতির রাস্তাঘাট, এটা তো ভাবাই যায় না। ঠিক, শুধু তাই নয়, ওরা নির্মাণের জন্য পোড়া ইট ব্যবহার করত, যা সেই সময় নিরিখে একটা বিশাল প্রযুক্তিগত লাফ। পোড়া ইট? আচ্ছা। হ্যাঁ, কাঁচা ইটের চেয়ে পোড়া ইট অনেক বেশি টেকসই। আর তাদের নিকাশি ব্যবস্থা, প্রতিটি বাড়ি থেকে ঢাকা নর্দমার মাধ্যমে শহরের মূল ড্রেনেজ সিস্টেমে জল যেত। অবিশ্বাস্য! আজকের অনেক শহরেও এমন ব্যবস্থা নেই। তাই তো। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হলো তাদের লিপি। তারা একটা চিত্রলিপি ব্যবহার করত, যার পাঠোদ্ধার আজও পুরোপুরি সম্ভব হয়নি। তাই নাকি? হ্যাঁ, প্রায় ৪০০র বেশি চিহ্ন পাওয়া গেছে, কিন্তু তারা কি লিখে গেছে, তাদের সাহিত্য, ধর্ম বা প্রশাসনিক আদেশ, মানে এই সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না। তার মানে আমাদের কাছে একটা অসাধারণ উন্নত সভ্যতার স্থাপত্য আছে, কিন্তু তাদের মনের কথাগুলো আমরা আজও পড়তে পারিনি। এটা তো একটা বিরাট রহস্য। ঠিক। আচ্ছা, লোথালের মতো বন্দর নগরীর কথা শোনা যায়। এর থেকে তাদের অর্থনীতি সম্পর্কে কি ধারণা করা যায়? লোথাল একটা অসাধারণ উদাহরণ। গুজরাটের এই বন্দর নগরীতে পৃথিবীর প্রথম কৃত্রিম ডকইয়ার্ড বা পোতাশ্রয় পাওয়া গেছে। পৃথিবীর প্রথম? হ্যাঁ, ভাবা যায়। এটা প্রমাণ করে যে তারা শুধু নিজেদের মধ্যেই ব্যবসা বাণিজ্য করত না, মেসোপটেমিয়ার মতো দূরবর্তী সভ্যতার সাথেও তাদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল। তার মানে আন্তর্জাতিক বাণিজ্য ছিল। অবশ্যই। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এত উন্নত একটা সভ্যতা লোহার ব্যবহারই জানত না। লোহা জানত না? না, তাদের হাতিয়ার বা যন্ত্রপাতি ছিল মূলত তামা আর ব্রোঞ্জের তৈরি। তাদের মূল ভিত্তি ছিল কৃষি ও বাণিজ্য। তারা যে কতটা সংগঠিত ছিল তা তাদের বাটখারা আর মাপার যন্ত্র দেখলেই বোঝা যায়, মানে যা পুরো সভ্যতা জুড়ে প্রায় একই রকম ছিল। কিন্তু এমন একটা উন্নত নগর সভ্যতা হঠাৎ করে হারিয়ে গেল কি করে? এরপর যে বৈদিক যুগের সূচনা হলো তা তো চরিত্রগতভাবে একেবারে অন্যরকম। নগরকেন্দ্রিক নয়, বরং গ্রামীণ আর পশুপালক। এই বিরাট পরিবর্তনটা কেন ঘটল? এটাই প্রাচীন ভারতের ইতিহাসের অন্যতম বড় প্রশ্ন। মানে সিন্ধু সভ্যতার পতনের সঠিক কারণ নিয়ে বিতর্ক আছে। আচ্ছা। কেউ বলেন জলবায়ু পরিবর্তন বা নদীর গতিপথ বদলে যাওয়ার কথা, আবার কেউ আর্যদের আগমনের তত্ত্ব দেন। ওহ। কারণ যাই হোক, এর ধ্বংসস্তূপের ওপর যে নতুন সমাজ গড়ে উঠল, অর্থাৎ বৈদিক যুগ, তা ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের জীবনের কেন্দ্রবিন্দুতে শহর ছিল না, ছিল গ্রাম, পশুচারণভূমি আর যজ্ঞের আগুন। এদের সম্পর্কে আমরা জানতে পারি মূলত তাদের রচিত বেদ থেকে, যার মধ্যে ঋগ্বেদ হল প্রাচীনতম, তাই তো? একদম। বৈদিক যুগের সমাজ বলতেই বর্ণ ব্যবস্থার কথা মাথায় আসে। এই ব্যবস্থাটা কি তখন থেকেই আজকের মতো কঠোর ছিল? খুব ভালো প্রশ্ন। ঋগ্বেদের যুগে বর্ণব্যবস্থা কিন্তু জন্মভিত্তিক বা কঠোর ছিল না। ছিল না? না, বরং কর্মভিত্তিক ছিল। মানে একই পরিবারে বিভিন্ন পেশার মানুষ থাকতে পারত। সমাজের মূল একক ছিল পরিবার বা কুল, আর কয়েকটি কুল নিয়ে তৈরি হতো গ্রাম। আর শাসন ব্যবস্থা? রাজা বা রাজান,
কোনো একছোটা অধিপতি ছিলেন না। তাকে সভা ও সমিতি নামের দুটি পরিষদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হতো। সভা আর সমিতি। হ্যাঁ, সমিতিতে সাধারণ মানুষও অংশ নিতে পারত, যা এক ধরনের আদিম গণতন্ত্রের ইঙ্গিত দেয় আর কি। তার মানে শাসন ব্যবস্থায় জনগণের একটা ভূমিকা ছিল। আর অর্থনীতি? শুনেছি গরুই নাকি ছিল তাদের মূল সম্পদ। হ্যাঁ, অর্থনৈতিকভাবে গরুই ছিল সম্পদের প্রধান মাপকাঠি। যার যত গরু সে তত ধনী। ইন্টারেস্টিং। মজার ব্যাপার হলো, যুদ্ধের জন্য যে শব্দটি ব্যবহার করা হতো তা হল গাভিষ্ঠি। গাভিষ্ঠি অর্থ গরু খোঁজা। এর থেকেই বোঝা যায় তাদের জীবনে গরুর গুরুত্ব কতটা ছিল। এই সময়েই সংস্কৃত ভাষার বিকাশ ঘটে এবং পরবর্তী বৈদিক যুগে উপনিষদের মাধ্যমে যজ্ঞকেন্দ্রিক ধর্মের পাশাপাশি আত্মা ও ব্রহ্মর মতো গভীর দার্শনিক চিন্তার জন্ম হয়, যা ভারতীয় দর্শনকে এক নতুন পথে চালিত করে। ঠিক তাই। আমার কাছে ইতিহাসেরই পরের পর্যায়টা সবচেয়ে আকর্ষণীয় লাগে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ একদিকে রাজ্যগুলো নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, তৈরি হচ্ছে 16টি মহাজনপদ। আর ঠিক সেই সময়ই দুজন চিন্তানায়ক, বুদ্ধ আর মহাবীর, রাজনীতি বা যুদ্ধ নিয়ে নয়, বরং মানুষের ভেতরে দুঃখ, কষ্ট আর তার মুক্তি নিয়ে কথা বলছেন। এটা একটা অদ্ভুত বৈপরীত্য। ঠিক ধরেছেন। এই সময়টাকে বলা হয় ভারতের দ্বিতীয় নগরায়ন। গঙ্গা উপত্যকায় লোহার ব্যাপক ব্যবহারের ফলে কৃষিতে উদ্বৃত্ত ফসল ফলতে শুরু করে, যার ফলে বড় বড় নগর আর রাজ্যের জন্ম হয়। আর সেই রাজ্যগুলোই হলো মহাজনপদ। হ্যাঁ, এই 16টি মহাজনপদের মধ্যে কোশল, অবন্তী, বৎস এবং মগধ ছিল সবচেয়ে শক্তিশালী। শেষ পর্যন্ত বাকিদের হারিয়ে মগধই অখণ্ড সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে, যার প্রথম রাজধানী ছিল রাজগৃহ। একদম। আর এই যে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা, পুরনো বৈদিক রীতিনীতির জটিলতা, এর থেকেই নতুন চিন্তার জন্ম হয়। গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেই তো সেই সময়ের প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছিলেন। তাদের দর্শনের মূল পার্থক্যটা কী ছিল? দুজনেই অহিংসা আর কর্মফলের উপর জোর দিয়েছিলেন, তবে বুদ্ধের দর্শন ছিল মধ্যম পন্থা। মধ্যম পন্থা মানে তিনি চরম কৃচ্ছ সাধন এবং চরম ভোগবিলাস দুটোকে ত্যাগ করতে বলেছিলেন। তার মতে জীবনের সব দুঃখের কারণ হল তৃষ্ণা বা আসক্তি। তৃষ্ণা। এই তৃষ্ণা দূর করে নির্বাণ লাভের জন্য তিনি 8টি পথের কথা বলেন, যাকে বলে অষ্টাঙ্গিক মার্গ। এর মধ্যে সঠিক দৃষ্টি, সঠিক সংকল্প থেকে শুরু করে সঠিক জীবনযাপন পর্যন্ত সবকিছুই আছে। এটা কোনো ঐশ্বরিক আদেশের তালিকা নয়, বরং মানসিক প্রশিক্ষণের একটা ব্যবহারিক গাইডবুক। আর তিনি প্রথম ধর্মোপদেশ দেন সারনাথে। বা জড় পদার্থেরও প্রাণ আছে, তাই কোনো কিছুরই ক্ষতি করা উচিত নয়। আচ্ছা। তিনি আত্মার মুক্তির জন্য ত্রিরত্ন অর্থাৎ সম্মুখ দর্শন, সম্মুখ জ্ঞান ও সম্মুখ চরিত্রের পথ দেখান। বৌদ্ধ ধর্মের চেয়ে জৈন ধর্মের নিয়মকানুন ছিল অনেক বেশি কঠোর, যা হয়তো এর প্রসারকে কিছুটা সীমিত করেছিল বলা যেতে পারে। কিন্তু এই দুটি ধর্মই সেই সময়ে ভারতীয় সমাজে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। মহাজনপদের এই লড়াইয়ের পর অবশেষে মগধকে কেন্দ্র করে গড়ে উঠল ভারতের প্রথম বৃহৎ সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের কথা বললেই দুজনের নাম মাথায় আসে, চন্দ্রগুপ্ত মৌর্য আর তার গুরু চাণক্য। অবশ্যই। অর্থশাস্ত্র গ্রন্থটির কথা তো আমরা সবাই শুনেছি, কিন্তু এর ভেতরে এমন কি আছে যা আজও প্রাসঙ্গিক? অর্থশাস্ত্র কোনো সাধারণ রাজনীতির বই নয়। এটি রাষ্ট্র পরিচালনার এক নির্মোহ এবং বাস্তবসম্মত কাইপিডি। এর একটা মজার দিক হলো এর প্রায়োগিকতা। কি রকম? চাণক্য শুধু আদর্শ রাজার কথা বলেননি, তিনি গুপ্তচর বৃত্তি, কর আদায়, এমনকি শত্রু রাজ্যে বিভেদ তৈরির খুঁটিনাটি কৌশলও বাতলে দিয়েছেন। বাহ! যেমন তিনি বলছেন, একজন রাজার উচিত তার প্রতিবেশীদের সবসময় সন্দেহের চোখে দেখা এবং তাদের শক্তিকে খর্ব করার চেষ্টা করা। এটা তো আজকের ভূরাজনীতির ব্যালেন্স অফ পাওয়ার তত্ত্বের চেয়ে খুব একটা আলাদা নয়। একদম। এটি প্রথম একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থার রূপরেখা দেয়, যা দিয়ে এত বড় একটা সাম্রাজ্যকে এক সূত্রে বাঁধা সম্ভব হয়েছিল। কিন্তু মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট তো নিঃসন্দেহে অশোক। তার গল্পটাও তো একটা সিনেমার মতো। তা বটে। একজন দিগ্বিজয় সম্রাট কলিঙ্গ যুদ্ধের পর হঠাৎ করে বদলে গেলেন।
এই পরিবর্তনটা কি শুধু ব্যক্তিগত অনুশোচনা ছিল নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কারণও ছিল? নির্বাসন অশোককে মানসিকভাবে পুরোপুরি বদলে দিয়েছিল, এটা সত্যি। তিনি ভেরিঘোষ বা যুদ্ধের আস্ফালনকে ধর্মঘোষ বা ধর্মের ধ্বনিতে রূপান্তরিত করেন। তিনি ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন, কিন্তু এর একটা রাজনৈতিক দিকও ছিল। তাই মৌর্য সাম্রাজ্য তখন বিভিন্ন ভাষা, সংস্কৃতি আর ধর্মের মানুষের এক বিশাল মিশ্রণ। এই বৈচিত্র্যময় সাম্রাজ্যকে শুধু অস্ত্রের জোরে এক রাখা কঠিন ছিল। ঠিক। অশোকের ধর্ম ছিল আসলে এক ধরনের নৈতিক আচরণবিধি। গুরুজনদের সম্মান করা, দাসদের প্রতি ভালো ব্যবহার করা, অহিংসা পালন করা, যা সব ধর্মের মানুষই গ্রহণ করতে পারত। এটি ছিল সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ রাখার একটা অসাধারণ কৌশল। আর তিনি তো সাধারণ মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য শিলালিপি ব্যবহার করতেন। হ্যাঁ, আর এটাই ছিল তার সেরা চাল। মজার ব্যাপার হলো, অশোক কিন্তু রাজসভার কেতাদুরস্ত সংস্কৃতে লেখেননি। তাহলে কোন ভাষায়? উনি সাধারণ মানুষের মুখের ভাষা, প্রাকৃত এবং ব্রাহ্মী লিপিতে তার নির্দেশগুলো পাহাড়ের গায়ে, পাথরের স্তম্ভে খোদাই করিয়েছেন। বাহ! উদ্দেশ্যটা পরিষ্কার, বার্তাটা যেন সরাসরি জনগণের কাছে পৌঁছায়, কোনো পণ্ডিত বা পুরোহিতের মধ্যস্থতা ছাড়া। এটা ছিল সেই যুগের গণসংযোগ বা মাস কমিউনিকেশনের এক দারুণ উদাহরণ। মৌর্যদের পর ভারতে আবার একটা বড় সাম্রাজ্য গড়ে ওঠে গুপ্তদের হাত ধরে। এই যুগকে স্বর্ণযুগ বলা হয়। হ্যাঁ, কিন্তু এই স্বর্ণযুগ তকমাটা কতটা সত্যি? এটা কি সত্যি সবার জন্য সোনালী ছিল, নাকি এই ধারণাটা মূলত রাজসভার কবি সাহিত্যিকদের সৃষ্টি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই গুপ্তযুগকে স্বর্ণযুগ বলার পেছনে যথেষ্ট কারণ আছে। এই সময়ে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে ব্যবসা বাণিজ্যের, বিশেষ করে রোমান সাম্রাজ্যের সাথে ব্যাপক প্রসার ঘটে। আচ্ছা। এর ফলে যে অর্থনৈতিক সমৃদ্ধি আসে তা শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্যের পৃষ্ঠপোষকতায় সাহায্য করে। সমুদ্রগুপ্তকে তার সামরিক অভিযানের জন্য ভারতের নেপোলিয়ন বলা হয়। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য? তার রাজসভায় কালিদাসের মতো কবিরা অভিজ্ঞান শকুন্তলম বা মেঘদূতের মতো কালজয়ী সাহিত্য রচনা করেন। আর বিজ্ঞানের ক্ষেত্রে আর্যভট্টের নাম তো এই সময়ই শোনা যায়। একদম। আর্যভট্ট কোপার্নিকাসের প্রায় 1000 বছর আগেই বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। ভাবা যায় না। শুধু তাই নয়, তিনি গণিতে শূন্যের ব্যবহার এবং পায়ের মান নির্ণয় করেন। শূন্যের ধারণা ছাড়া আজকের ডিজিটাল বিশ্বই অচল। সেই ভিত্তিটা কিন্তু তখনই তৈরি হচ্ছিল। তবে আপনার প্রশ্নের উত্তরে আসি। এই চাকচিক্যের আড়ালে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়তো এতটা সোনালী ছিল না। বর্ণপ্রথা আরও কঠোর হয়েছিল, অস্পৃশ্যতার মতো প্রথার উদ্ভব ঘটেছিল। তাই স্বর্ণযুগের ধারণাটা মূলত উচ্চবর্গীয় সংস্কৃতি ও জ্ঞান চর্চার নিরিখে সত্যি, কিন্তু সমাজের সব স্তরের জন্য হয়তো নয়। গুপ্তযুগের ধাতুবিদ্যার একটা অবিশ্বাস্য উদাহরণ তো দিল্লির লৌহস্তম্ভ। হ্যাঁ, 1600 বছর ধরে খোলা আকাশের নিচে থেকেও নাকি ওতে মরচে ধরেনি। এর রহস্যটা কি? তারা কি এমন কোনো কৌশল জানতো যা আমরা আজ হারিয়ে ফেলেছে? গবেষকরা মনে করেন এর ওপরে ফসফরাসের একটি অত্যন্ত পাতলা অদৃশ্য আস্তরণ আছে, যা মরিচা পড়তে দেয় না। ফসফরাসের আস্তরণ? হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো সেই যুগে তারা এটা এত নিখুঁতভাবে করল কিভাবে? এটা আজও ধাতুবিদ্যা বা মেটালার্জির জগতে একটা বড় বিস্ময়। ঠিক। এটা প্রমাণ করে যে তাদের শুধু পুঁথিগত জ্ঞানই ছিল না, তার প্র্যাকটিক্যাল প্রয়োগেও তারা চূড়ান্ত সফল ছিল। এই যুগেই নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বজোড়া খ্যাতি লাভ করে, যেখানে চীন, তিব্বত, এমনকি কোরিয়া থেকেও ছাত্ররা পড়তে আসত। একদম তাই। তাহলে দেখা যাচ্ছে সাম্রাজ্যের উত্থান পতনের বাইরেও প্রাচীন ভারতে জ্ঞান চর্চা আর সমাজ জীবনের একটা নিজস্ব শক্তিশালী ধারা ছিল। অবশ্যই। শিক্ষা ব্যবস্থা বা চিকিৎসা শাস্ত্রের কথাই যদি ধরি, অবশ্যই শিক্ষা ব্যবস্থা ছিল মূলত গুরুকুল ভিত্তিক, যেখানে ছাত্ররা গুরুর বাড়িতে থেকেই পড়াশোনা করত। সেখানে পুঁথিগত বিদ্যার চেয়ে চরিত্র গঠন এবং ব্যবহারিক জ্ঞানের উপর বেশি জোর দেওয়া হতো। তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলার মতো হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়গুলো ছিল আজকের দিনের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মতোই, যেখানে ব্যাকরণ, দর্শন, তর্কশাস্ত্র, চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা সহ নানা বিষয় পড়ানো হতো। আর চিকিৎসা শাস্ত্র
চরক আর সুশ্রুতের কথা তো প্রায় শোনা যায়। তাদের অবদান অবিস্মরণীয়। চরক সংহিতাকে আয়ুর্বেদের বিশ্বকোষ বলা হয়, যেখানে বিভিন্ন রোগ এবং তার প্রতিকারের বিস্তারিত বর্ণনা আছে। আচ্ছা। অন্যদিকে সুশ্রুত সংহিতা মূলত শল্য চিকিৎসা বা সার্জারির ওপর লেখা। আজকের দিনের প্লাস্টিক সার্জারির আদিরূপ, মানে যেমন রাইনোপ্লাস্টি বা নাক প্রতিস্থাপনের পদ্ধতির বর্ণনা সুশ্রুত করে গেছেন হাজার হাজার বছর আগে। ভাবুল একবার, সেই যুগে অ্যানেস্থেশিয়ার সাহায্য ছাড়াই এত জটিল অস্ত্রোপচার করা হতো। তাই তো। অন্যদিকে ভরতমুনির নাট্যশাস্ত্র ভারতীয় নৃত্য, সঙ্গীত এবং নাট্যকলার আকর গ্রন্থ। এর থেকেই বোঝা যায় তাদের জীবনচর্চা কতটা বহুমাত্রিক ছিল। তাহলে এই পুরো আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার হলো, প্রাচীন ভারতের ইতিহাস মানে শুধু সাল, তারিখ বা যুদ্ধের কাহিনী নয়। নাও, বিলকুল না। এর গভীরে রয়েছে এক ধারাবাহিক বিবর্তনের গল্প। নদীকেন্দ্রিক নগর সভ্যতা থেকে বিশাল সাম্রাজ্য, যজ্ঞকেন্দ্রিক ধর্ম থেকে অহিংসা ও আত্মানুসন্ধানের দর্শন, এবং জ্যোতির্বিদ্যা থেকে শল্যচিকিৎসা পর্যন্ত এক অবিশ্বাস্য সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার। এই সূত্রগুলো আমাদের সেই বিশাল ইতিহাসের কয়েকটি ঝলক মাত্র দেখাল। ঠিক। প্রতিটি তথ্যই আমাদের এটা ভাবতে সাহায্য করে যে সেই সময়ের মানুষেরা কিভাবে ভাবত, কিভাবে তাদের সমাজ চালাত, আর কোন মূল্যবোধগুলোকে তারা গুরুত্ব দিত। একদম। তাদের সাফল্য, তাদের সীমাবদ্ধতা সবকিছু মিলিয়েই এই ইতিহাস তৈরি হয়েছে। এই আলোচনা থেকে একটা প্রশ্ন আমাদের ভাবনার জন্য রেখে দেওয়া যেতে পারে। বলুন। আমরা দেখলাম অশোক তার ধর্মের মাধ্যমে বা গুপ্ত রাজারা মন্দির নির্মাণ ও ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষকতার মাধ্যমে ধর্মকে শাসনের বৈধতা অর্জনের একটি মাধ্যম হিসাবে ব্যবহার করেছিলেন। হ্যাঁ, করেছিলেন। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করার এই প্রবণতাকে কিভাবে দেখা যেতে পারে, এই প্রশ্নটা হয়তো আমাদের অতীতকে বর্তমানের আয়নায় দেখতে সাহায্য করবে। প্রাচীন ভারতের ইতিহাস মানে কিন্তু শুধু যুদ্ধ, রাজা আর রাজবংশের একটা লম্বা তালিকা নয়। একদমই না। এর গভীরে তাকালে যা দেখা যায় তা হলো অবিশ্বাস্য নগর পরিকল্পনা, গভীর দর্শন, যুগান্তকারী বিজ্ঞান আর সময়ের সাথে সাথে বদলে যাওয়া একটা সমাজের চালচিত্র। ঠিক। আজ আমাদের সামনে রয়েছে কিছু সূত্র। এগুলো আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি কিছু প্রশ্ন উত্তরের সংকলন, কিন্তু আমরা এই শুকনো তথ্যগুলোর ভেতর থেকে একটা জীবন্ত গল্প খুঁজে বের করার চেষ্টা করব। হ্যাঁ, এই আইডিয়াটা দারুণ। এই প্রশ্ন উত্তরগুলো আপাতদৃষ্টিতে তো বেশ বিচ্ছিন্ন মনে হতে পারে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু সেগুলোকে ঠিকমতো জুটতে পারলেই প্রাচীন ভারতের একটা দারুণ ছবি ফুটে ওঠে। যেমন ধরুন, সিন্ধু সভ্যতার সেই উন্নত নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে গুপ্তযুগের স্বর্ণমুদ্রা, প্রত্যেকটা তথ্যের পেছনেই কিন্তু একটা বড় গল্প আছে। আজকের আলোচনায় আমরা সেই সংযোগগুলোই খুঁজে বের করব আর দেখব হাজার হাজার বছর আগে সেই সমাজ, সংস্কৃতি আর জ্ঞান চর্চা আজকের দিনে দাঁড়িয়েও আমাদের কি শেখাতে পারে। একদম। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। সিন্ধু সভ্যতা প্রায় ৫,০০০ বছর আগের কথা। হ্যাঁ, ভাবা যায়। আমি যখনই ভাবি অবাক হয়ে যাই যে সেই সময়ে একটা পুরো দস্তুর নগর কেন্দ্রিক সভ্যতা ছিল, আর তাদের নগর পরিকল্পনা নাকি আজকের দিনের শহরকেও চ্যালেঞ্জ জানাতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তো বটে, বিশেষ করে তাদের নিকাশি ব্যবস্থার কথা ভাবলে। মহেঞ্জোদারোর সেই বিখ্যাত বৃহৎ স্নানাগার বা পরিকল্পিত গ্রিড পদ্ধতির রাস্তাঘাট। হ্যাঁ, আর প্রত্যেকটা বাড়ি থেকে ঢাকা নর্দমা দিয়ে ময়লা জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। এটা সেই সময়ের জন্য এক কথায় অভাবনীয়, অবিশ্বাস্য। আর তারা বাড়িঘর বানাতো দীর্ঘস্থায়ী। আর তাদের তো একটা নিজস্ব লিপিও ছিল, তাই না? হ্যাঁ, একটা চিত্রলিপি, যদিও সেটার পাঠোদ্ধার আজও পুরোপুরি সম্ভব হয়নি। আর এটাই তো সভ্যতাটাকে আরো রহস্যময় করে তুলেছে। একদম। তার মানে তারা শুধু উন্নত নগরী বানায়নি, তাদের ব্যবসা বাণিজ্য নিশ্চয়ই বেশ ভালো ছিল। অবশ্যই। গুজরাটের লোথাল ছিল তাদের এক বিশাল বন্দর। লোথাল? আচ্ছা। হ্যাঁ, এখান থেকে মেসোপটেমিয়ার মতো দূর দূরান্তের সভ্যতার সাথে তাদের বাণিজ্যিক লেনদেন চলত। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? কি? এত উন্নত একটা সভ্যতা, তারা লোহার ব্যবহারই জানত না। বলেন কি? হ্যাঁ, তাদের পুরো কারিগরি দাঁড়িয়েছিল তামা আর ব্রোঞ্জের উপর। তাদের মূল ভিত্তি ছিল কৃষি আর এই দূরপাল্লার বাণিজ্য। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় রহস্যটা। সিন্ধু সভ্যতার মতো এত উন্নত একটা নগর কেন্দ্রিক সভ্যতা
যেন হঠাৎ করেই হারিয়ে গেল। আর তার জায়গায় যে নতুন সমাজ গড়ে উঠল, মানে বৈদিক যুগ, সেটা চরিত্রগতভাবে ছিল সম্পূর্ণ আলাদা, গ্রামকেন্দ্রিক, পশুপালক। ঠিক। এই বিরাট পরিবর্তনটা কেন বা কিভাবে ঘটল তা নিয়ে তো ঐতিহাসিকদের মধ্যে অনেক বিতর্ক আছে। এটা সত্যি একটা বড় ধাঁধা। চলুন সেই নতুন যুগটার দিকেই তাকানো যাক। বৈদিক যুগের শুরুতে সমাজটা ছিল মূলত পশুপালক। তাদের কাছে জমি নয়, গরু ছিল প্রধান সম্পদ। গরু? হ্যাঁ, গরু। ব্যাপারটা কতটা মজার ভাবুন, সেই যুগে সম্পদ মানেই ছিল গরু। আপনার কত জমি আছে সেটা বড় কথা নয়, কতগুলো গরু আছে সেটাই আসল। বাহ, দারুণ তো। তাদের কাছে গরু এতটাই মূল্যবান ছিল যে যুদ্ধেরই আরেক নাম হয়ে গিয়েছিল গাভিষ্ঠী। গাভিষ্ঠী? হ্যাঁ, যার আক্ষরিক অর্থ হল গরু খোঁজার অভিযান। তার মানে যুদ্ধ হতো গরু দখল করার জন্য? মূলত তাই। এটা থেকেই বোঝা যায় তাদের পুরো অর্থনীতি আর সামাজিক মর্যাদা কোন জিনিসটাকে ঘিরে আবর্তিত হতো। আর তাদের শাসন ব্যবস্থা সেটা কেমন ছিল? সমাজটা ছিল মূলত কয়েকটি কুল বা পরিবার নিয়ে গঠিত গোষ্ঠীভিত্তিক। গোষ্ঠীর প্রধানকে বলা হতো রাজন, তবে তিনি আজকের দিনের রাজার মতো মানে একছত্র ক্ষমতার অধিকারী ছিলেন না। আচ্ছা। তাকে শাসনকার্যে পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে দুটো সভা ছিল। অনেকটা আজকের সংসদীয় ব্যবস্থার আদিরূপ বলা যেতে পারে আর কি। আর এই যুগেই তো বেদ, উপনিষদ এসব লেখা হয়েছিল, তাই না? হ্যাঁ, ঠিক। এই সময়টাতেই সংস্কৃত ভাষাটা ধীরে ধীরে আজকের চেহারায় আসতে শুরু করে। আর এখানেই উপনিষদের জন্ম, যেখানে আত্মা মানে কি, ব্রহ্ম বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আসল সত্তাটা কি, এইসব গভীর দার্শনিক প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়। একদম। এইসব জটিল দার্শনিক প্রশ্ন নিয়ে প্রথম গভীর আলোচনা শুরু হয়। বলা যেতে পারে ভারতের দার্শনিক চিন্তার ভিত্তিপ্রস্তর কিন্তু এই যুগেই স্থাপিত হয়েছিল। তাহলে একদিকে বৈদিক যুগে দার্শনিক চিন্তার বীজ বোনা হচ্ছে, আর তারপরই খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে এসে যেন পুরো ভারতে একটা বুদ্ধিবৃত্তিক বিস্ফোরণ ঘটল। ঠিক ধরেছেন। একদিকে ১৬টা মহাজনপদের উত্থান, মানে ছোট ছোট রাজ্যগুলো বড় হচ্ছে, আর অন্যদিকে বৌদ্ধ আর জৈন ধর্মের মতো নতুন চিন্তাধারার প্রসার ঘটছে। এই সময়টা ছিল বিরাট একটা পরিবর্তনের যুগ। রাজনৈতিকভাবে কি হচ্ছিল তখন? রাজনৈতিকভাবে ছোট ছোট গোষ্ঠীগুলো একত্রিত হয়ে বড় বড় রাজ্য বা মহাজনপদ তৈরি করছিল। তাদের মধ্যে মগধ ধীরে ধীরে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে, যার প্রথম রাজধানী ছিল রাজগৃহ। আজকের রাজগীর? হ্যাঁ, রাজগীর। আর এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুরনো বৈদিক রীতিনীতির বিরুদ্ধে একটা নতুন চিন্তার ঢেউ আসে। এই সময়ই গৌতম বুদ্ধ আর মহাবীর তাদের দর্শন প্রচার করেন। বুদ্ধের দর্শনের মূল কথাটা কি ছিল? বুদ্ধের দর্শনের কেন্দ্রে ছিল মানুষের দুঃখ। তিনি খুব সাধারণভাবে বললেন, সব দুঃখের মূলে আছে আমাদের তৃষ্ণা বা কামনা বাসনা। আচ্ছা। আর এই দুঃখ থেকে মুক্তির জন্য তিনি ৮টি পথের কথা বলেন, যাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। এটা কি খুব জটিল কোনো তত্ত্ব? না না, একদমই না। এটাই তো এর বিশেষত্ব। এটা কোনো জটিল তত্ত্বকথা ছিল না, বরং দৈনন্দিন জীবনে পালন করার মতো কিছু নীতি, যেমন সঠিক দৃষ্টি, সঠিক সংকল্প, সঠিক বাক্য, এই রকম ব্যবহারিক কিছু নীতি। একদম। সারনাথে দেওয়া তার প্রথম ধর্মোপদেশ থেকেই এই ব্যবহারিক দিকটা খুব স্পষ্ট। আর মহাবীরের পথটা তো আরও একটু অন্যরকম ছিল, তাই না? আমি শুনেছি সেটা নাকি আরও বেশি কঠোর ছিল। হ্যাঁ, অনেকটাই। মহাবীরের দর্শনের কেন্দ্রবিন্দু ছিল অহিংসা, মানে কোনো প্রাণের ক্ষতি না করা। এটা তো সব ধর্মেই বলে, কিন্তু এটা ছিল চরম পর্যায়ে। এতটাই চরম যে জৈন সন্ন্যাসীরা চাষবাসও এড়িয়ে চলতেন, কারণ তাতে মাটির নিচের কীটপতঙ্গের মৃত্যু হতে পারে। বলেন কি? হ্যাঁ, তারা মুখে কাপড় বেঁধে রাখতেন, যাতে নিঃশ্বাসের সঙ্গে কোনো জীবাণু ঢুকে মারা না যায়। ওহ। তাদের মতে মুক্তি বা মোক্ষ লাভের উপায় হলো ৩টে: সঠিক বিশ্বাস, সঠিক জ্ঞান আর সঠিক আচরণ, যাকে তারা ত্রিরত্ন বলতেন। মূল কথাটা হলো শুধু জানলেই হবে না, সেটা জীবনে কঠোরভাবে প্রয়োগও করতে হবে। এই যে মহাজনপদগুলোর মধ্যে ক্ষমতার লড়াই চলছিল, তার শেষটা তো হলো ভারতের প্রথম বৃহৎ সাম্রাজ্য দিয়ে, মৌর্য সাম্রাজ্য। ঠিক। চন্দ্রগুপ্ত মৌর্য আর চাণক্যের নাম তো প্রায় রূপকথার মতো শোনায়। রূপকথা তো বটেই, কিন্তু তার চেয়েও বেশি বাস্তব। চাণক্যের লেখা অর্থশাস্ত্র গ্রন্থটি পড়লে বোঝা যায়
সেটা কতটা বাস্তববাদী ছিল। ওটা তো একটা রাষ্ট্র পরিচালনার বই। ঠিক, ওটা কোনো ধর্মগ্রন্থ নয়, বরং রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, গুপ্তচরবৃত্তি আর কূটনীতির এক অনবদ্য ম্যানুয়াল। এই যুগেই প্রথমবার একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে প্রায় পুরো ভারতবর্ষ এক হয়। কিন্তু মৌর্য বংশের কথা বললে তো সম্রাট অশোকের কথাই সবার আগে মনে আসে। আসতেই হবে। বিশেষ করে কলিঙ্গ যুদ্ধের পরে সেই বিখ্যাত পরিবর্তন। নিঃসন্দেহে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে অশোকের পরিবর্তন পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। একজন বিজয়ী সম্রাট যুদ্ধের পথ ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য বিস্তারকে বর্জন করে ধর্মবিজয় বা ভালোবাসার মাধ্যমে জয় করার নীতি নিচ্ছেন, এটা ভাবাই যায় না। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং মানুষের নৈতিক উন্নতির জন্য নিজেকে উৎসর্গ করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি তার বার্তাগুলো পাথরের স্তম্ভে বা শিলালিপিতে খোদাই করে সাম্রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছিলেন। ঠিক। আর সেই লিপিগুলো তো সাধারণ মানুষের ভাষায় লেখা হয়েছিল, তাই না? একদম। তিনি সংস্কৃত ব্যবহার না করে প্রাকৃত ভাষা ব্যবহার করেছিলেন, যা ছিল তৎকালীন সাধারণ মানুষের মুখের ভাষা। তার মানে তিনি সত্যিই চেয়েছেন বার্তাটা সবার কাছে পৌঁছায়। অবশ্যই। এটা প্রমাণ করে যে তিনি সত্যিই চেয়েছিলেন তার বার্তা যেন প্রত্যেক সাধারণ নাগরিকের কাছে পৌঁছায়। এটা ছিল সেই যুগের গণসংযোগের এক অসাধারণ উদাহরণ। মৌর্যদের মতো এত বড় একটা সাম্রাজ্যের পতনের পর ভারতে আবার একটা শূন্যস্থান তৈরি হয়। হ্যাঁ, একটা রাজনৈতিক শূন্যতা। সেই শূন্যস্থান পূরণ করে যে সাম্রাজ্যটা এলো, সেই গুপ্ত যুগকে তো স্বর্ণযুগ বলা হয়। হ্যাঁ, কিন্তু কেন? শুধু কি তারা খুব ধনী ছিল বলে? না না, শুধু ধনসম্পদের জন্য নয়। স্বর্ণযুগ বলার মূল কারণ হল এই সময়ে শিল্প, সাহিত্য, বিজ্ঞান আর সংস্কৃতির এক অভাবনীয় বিকাশ ঘটেছিল। সমুদ্রগুপ্তের মতো দিগ্বিজয়ী রাজা ছিলেন, যাকে তার সামরিক সাফল্যের জন্য ভারতের নেপোলিয়ন বলা হয়। আবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের মতো শাসকের রাজসভায় কালিদাসের মতো কবিরা ছিলেন। কালিদাস নামটা তো আমরা সবাই জানি, কিন্তু তার লেখা ঠিক কেন এত যুগান্তরকারী ছিল যে আজও আমরা তাকে নিয়ে আলোচনা করি? খুব ভালো প্রশ্ন। কারণ কালিদাস পৌরাণিক কাহিনীকে এক নতুন মানবিক রূপ দিয়েছিলেন। মানবিক রূপ? হ্যাঁ, তার অভিজ্ঞান শকুন্তলম নাটকের চরিত্রদের প্রেম, বিরহ, ভুল বোঝাবুঝি, এই অনুভূতিগুলো এতটাই জীবন্ত যে হাজার হাজার বছর পরেও মানুষের মনকে ছুঁয়ে যায়। তিনি দেবদেবী বা রাজাদের গল্পের ঊর্ধ্বে উঠে সাধারণ মানবিক আবেগকে প্রতিষ্ঠা করেছিলেন। এখানেই তার মহত্ব। আর বিজ্ঞানের ক্ষেত্রেও তো এই যুগটা নিরাবেহ ছিল, তাই না? অবিশ্বাস্য। শুধু একবার ভাবুন, সেই সময়ে দাঁড়িয়ে আর্যভট্ট বলছেন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, যখন পৃথিবীর প্রায় সব সভ্যতা ভাবত সূর্যই পৃথিবীর চারপাশে ঘোরে। ঠিক তাই। এটা শুধু একটা বৈজ্ঞানিক তথ্য ছিল না, এটা ছিল প্রচলিত বিশ্ব দৃষ্টিভঙ্গিকে একটা বিরাট ধাক্কা। এর জন্য যে পর্যবেক্ষণ ক্ষমতা আর গাণিতিক দক্ষতার প্রয়োজন, তা এক কথায় অবিশ্বাস্য। আর শূন্যের ব্যবহারও তো এই সময়ে শুরু হয়। হ্যাঁ, গণিতে প্রথম শূন্যের ব্যবহার শুরু হয়, যা ছাড়া আজকের বিজ্ঞান বা প্রযুক্তি অচল। দিল্লির সেই বিখ্যাত লৌহস্তম্ভের কথাও তো এই প্রসঙ্গে আসে, যেটা ১৬০০ বছরেরও বেশি সময় পরেও মরচে পড়েনি। হ্যাঁ, ওটা তো একটা আস্ত বিস্ময়। আজকের আধুনিক প্রযুক্তি দিয়েও এমন একটা মোর্চেরোধী লৌহস্তম্ভ বানানো খুব কঠিন। এটা গুপ্ত যুগের ধাতুবিদ্যার চরম উৎকর্ষের এক জীবন্ত প্রমাণ। সত্যি, এটা ইতিহাস নয়, প্রায় সায়েন্স ফিকশনের মতো শোনায়। ঠিক এই সময়েই নালন্দা বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার এক আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হয়েছিল, যেখানে সারা বিশ্ব থেকে ছাত্ররা পড়তে আসত। তাহলে এই যে এতগুলো সাম্রাজ্যের উত্থান পতন, এর বাইরে সাধারণ মানুষের জীবন বা জ্ঞানচর্চার ধারাটা কেমন ছিল? সাম্রাজ্যের পাশাপাশি একটা নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক ধারাও বয়ে চলেছিল। যেমন ধরুন শিক্ষা ব্যবস্থা। গুরুকুল প্রথা। হ্যাঁ, মূলত গুরুকুল প্রথায় শিক্ষা দেওয়া হতো, যেখানে পুঁথিগত বিদ্যার চেয়ে চরিত্র গঠন আর জীবনের মূল্যবোধ শেখার উপর বেশি জোর দেওয়া হতো। আর চিকিৎসাশাস্ত্র? চিকিৎসাশাস্ত্রে চরক আর সুশ্রুতর অবদান তো অনস্বীকার্য। চরক সংহিতাকে আয়ুর্বেদের বিশ্বকোষ বলা হয়। আর ভরতমুনির নাট্যশাস্ত্র তো আজও ভারতের নৃত্য, সঙ্গীত আর অভিনয়ের আকর গ্রন্থ। সমাজ মূলত বর্ণভিত্তিক ছিল, আর পরিবার ছিল যৌথ। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, প্রাচীন ভারতের ইতিহাস মানে শুধু কয়েকটি রাজবংশের গল্প নয়। না, একদমই নয়। এর গভীরে রয়েছে এক ধারাবাহিক বিবর্তনের কাহিনী। নদী উপত্যকার বিচ্ছিন্ন নগর থেকে এক অখণ্ড সাম্রাজ্য,
যজ্ঞকেন্দ্রিক ধর্ম থেকে অহিংসার মতো গভীর দর্শন। আর জ্যোতির্বিদ্যা থেকে চিকিৎসাশাস্ত্র পর্যন্ত এক অবিশ্বাস্য জ্ঞানভাণ্ডার। এই সূত্রগুলো আমাদের সেই বিশাল ইতিহাসের কয়েকটি ঝলক মাত্র দেখাল। ঠিক, প্রতিটি তথ্যই আমাদের এটা ভাবতে সাহায্য করে যে সেই সময়ের মানুষ কিভাবে ভাবত, কিভাবে তাদের সমাজ চালাতো আর কোন মূল্যবোধগুলোকে তারা গুরুত্ব দিত। এই সূত্রগুলো থেকে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার হয়ে ওঠে, সেটা হলো শাসকের সঙ্গে ধর্মের একটা গভীর যোগাযোগ। অশোক বৌদ্ধ ধর্মকে ব্যবহার করেছিলেন তার নতুন শাসননীতি প্রচারের জন্য। আবার গুপ্ত রাজারা হিন্দু দেবদেবীর মন্দির নির্মাণ করে নিজেদের শাসনকে বৈধতা দিয়েছিলেন। একদম। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে ইতিহাস ও ঐতিহ্যের এই ব্যবহারকে কিভাবে দেখা যেতে পারে, এই প্রশ্নটা হয়তো আমাদের ভাবনার জন্য রেখে দেওয়া যায়।